ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, আগুন, গুলিবিদ্ধ কয়েকজন। রেল ও মহাসড়ক অবরোধের ঘটনায় ৯০ জনকে আসামি করে মামলা। মানুষকে তুচ্ছ করেছেন, যাত্রী একটু ভোগান্তি হচ্ছে, মানে গাড়িতে যাত্রী হচ্ছেন, আমাদের যাত্রী কিভাবে আমরা আসবো। নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি। সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব, কত মানুষ এটা চায়। জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, মন্তব্য আমির খসরুর। বললেন, দ্রুত নির্বাচন না হলে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে। তরুণরা চাইলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ। দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদের সৃষ্টি বিদেশি শক্তির মেটিকুলাস প্ল্যানিংয়ে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রাক্সুর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত। দ্বিতীয় দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চাকসুতে চলছে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান। কাতারে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে দোহা সামিটের নিন্দা প্রস্তাব। তেল আবিবের আগ্রাসন রুখতে পাশে থাকার ঘোষণা আরব লীগের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভাঙ্গায় থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বেলা ১১টার দিকে ভাঙ্গায় ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত ৬টি পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দুপাশের চলাচলই বন্ধ করে দেন তারা। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন এই রুটের যাত্রী চালকরা। আটকা পড়েছে পণ্যবাহী যানবাহনও। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ২ আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১২০০ সদস্য। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আব্দুল মান্নানের কাছ থেকে। মান্নান, সংঘর্ষ থেমেছে কিনা, সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। কি অবস্থা দেখছেন আপনি? জাহান, আপনাকে জানাচ্ছি, ভাঙ্গাতে বেলা ১টার দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার এই অবরোধকারীরা তারা হঠাৎ করে রাস্তায় অবরোধ করেছে। রাস্তায় অবরোধের পর তারা ভাঙ্গা থানা এবং ট্রাফিক বক্স এবং উপজেলা পরিষদ চত্বর তারা হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়, এতটুকু জানতে পারছি। এছাড়া আরো জানতে পারছি যে ওখানে পুলিশের গুলিতে বেশ কিছু অবরোধকারীদের আহত হয়েছে, তারা হাসপাতালে রয়েছে এবং আমাদের বেশ কিছু সংবাদকর্মীও আহত হয়েছে। ছবি ভিডিও করলেও তারা তাদের উপরে হামলা চালিয়েছে। এখন রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভাঙ্গা উপজেলার ৬টি পয়েন্টে মোট অবরোধ করছে। তারা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে গাছ ফেলে তারা অবরোধ করছে এবং ভাঙ্গা থানার বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং উপজেলা পরিষদ চত্বর বেশ ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে এলাকায়
আগুন নেভানোর চেষ্টা করছে এবং বিক্ষুব্ধ অবরোধকারীরা তারা লাঠিসোঁটা নিয়ে এসে এই হামলাগুলো চালিয়েছে, আত্মরক্ষিত হামলা। এই হামলায় অংশগ্রহণ করছে 50 থেকে 60-70 হাজার লোকজন হবে। এই অবরোধকারীরা হঠাৎ করে এসেই এই হামলাগুলো চালায়। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে, দক্ষিণাঞ্চলের সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এই অবরোধকারীরা এখনো এই রাস্তায় রয়েছে। রাস্তায় থাকা অবস্থায় কোনো ভিডিও অডিও করলেই তাদের উপরে হামলা চালায় বিক্ষুব্ধ এই অবরোধকারীরা এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু দোকানপাটও ভাঙচুর হয়েছে। মান্নান, পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। এদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় 90 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান এই মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে আন্দোলনের নেতৃত্বে থাকা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক সিদ্দিক মিয়াকে। মামলায় উল্লেখ করা হয়, ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদিতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয় আন্দোলনকারীরা। পুলিশ এতে নিষেধ করলে মারমুখী অবস্থান নেয় তারা। আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধে এই মামলা করা হয়। এর মধ্যে প্রধান আসামি সিদ্দিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফের চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল। সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগানে 4টি আসনের দাবি তুলে ধরেন অনেকে। এদিকে হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে। পাশাপাশি আজ দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধেও নেই কড়াকড়ি। শারদীয় দুর্গাপূজার কথা চিন্তা করে মঙ্গল ও বুধবার অর্ধ দিবস হরতাল পালন করবে সংগঠনটি। জেলার সংসদীয় আসন 4টি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আমরা জনসাধারণের দুর্ভোগ এড়ানোর জন্য আমরা আমাদের হরতালকে একটু শিথিল করেছিলাম। তবে আমাদের এই আন্দোলন 4টি আসন বহাল রাখার যে আন্দোলন, এটি আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ কমিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের পাশাপাশি আমাদের দাবি আদায়ের জন্য আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। যাতে একটু ভোগান্তি হচ্ছে, মানে গাড়িতে যাত্রী হচ্ছে না, আমাদের যাত্রী কীভাবে আমরা আসবো, এই জন্য রাস্তায় কোনো ভোগান্তি নাই। অতিরিক্ত ভাড়া গুনতি হয়েছে, আজকে কোর্ট হবে না, তাই আমরা আবারই চলে যাচ্ছি। বাগেরহাটের দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল চলছে। এ বিষয়ে আরো জানবো। বাগেরহাট থেকে যুক্ত আছেন আমার সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, হরতাল কি এখনো তারা পালন করছেন কিনা, সার্বিক চিত্র কেমন দেখছেন এবং কতক্ষণ নাগাদ, কয়দিন নাগাদ এটা চলবে, কোন আলোচনা হয়েছে কিনা সংশ্লিষ্টদের সাথে? ইশাদ, হরতাল এখনো চলছে। 3 দিনের ডাকা হরতালের প্রথম দিন আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘোষিত হরতালের কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকালকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, তার পরের দিনও সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতালের কর্মসূচি দেওয়া রয়েছে। কিন্তু আমরা যতটুকু জেনেছি, যারা হরতাল আহ্বানকারী বা যারা হরতাল পালন করছে, তাদের কাছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি আবেদন করেছে যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা, তারা বলেছে যে এই কর্মসূচিটা তাদের এই বৃহৎ অনুষ্ঠান আচার এটার দিকে বিবেচনা করে একটু শিথিল করা যায় কিনা। আমার সাথে কথা হয়েছে জেলা বিএনপির সমন্বয়ক, জেলা জামাতের আমির। তারা বলেছেন তারা 3টার সময় আগামী 2 দিনের হরতালের কর্মসূচির বিষয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন আসলে নিশ্চিত করে বলা যাবে যে তাদের এই হরতালটি শিথিল হবে কিনা বা এই হরতালটি সাময়িকভাবে স্থগিত হবে কিনা। তার আগ পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি 6টা পর্যন্ত হরতাল আজকের, সেটি যথারীতি চলছে। তবে আমরা সড়কে যে জিনিসটা দেখেছি সেটি হলো যে ছোট ছোট যে যানবাহন, সে যানবাহন যথারীতি চলছে।
মানুষের বা সাধারণ মানুষের যারা প্রয়োজনের তাগিদে রাস্তায় বেরোচ্ছে তাদের ভোগান্তি কিছুটা কমেছে, বেশ খানিকটাই কমেছে, যদিও তাদের অর্থের ভোগান্তিটা কিছুটা রয়েছে এখনো। এই ছোট ছোট যানবাহনগুলিতে তাদের ভাড়া একটু বেশি দিতে হচ্ছে। তবে তারা আশা করছেন যে তারা যে আন্দোলনটা করছেন সেটি নিয়মতান্ত্রিক বা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে তারা এটিকে দেখছেন। তারা বলছেন যে আমরা নির্বাচনকে বোঝাতে যে অধিকার, সেই অধিকারটি ফিরে পাওয়ার জন্য এটি আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা সাধারণ মানুষের বা বাগেরহাট মানুষের এটি দাবি। এই দাবিটি নির্বাচন কমিশন গ্রহণ করবেন বা মেনে নেবেন। এই ছিল আমার। ধন্যবাদ আপনাকে ইয়ামিন। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবি। এসব দাবি আদায়ে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কর্মসূচি ঘোষণা করে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, 18 সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহর ও 26 তারিখ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণ অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দল এই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলনে রাজি নন মোহাম্মদ তাহের। জানান, এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা করেছে জামায়াতে ইসলামী। যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব, কত মানুষ এটা চায়। জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে তিনি যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান। আমির খসরু আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। অভ্যুত্থান পরবর্তী সময় দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা রয়েছে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস জানান, নতুন নীতি যুগান্তকারী ধারণা ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চান তরুণদের। তাদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জন যুব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন তিনি। যারা পুরস্কার পেয়েছে তাদের আমার প্রাণ ঢালা অভিনন্দন। ডক্টর ইউনূস বলেন, তারুণ্য আমাদের জাতির চালিকা শক্তি। তিনি বলেন, একটি দেশের যুব সমাজ যদি সক্রিয় থাকে, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতায় তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি, এটি আমাদের জাতির চালিকা শক্তি। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এ দেশের ইতিহাস রচনা করেছে। তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।
চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবেই, কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ হলে চলবে না, বরং তা মোকাবেলার পরামর্শ দেন ডক্টর ইউনূস। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তরুণদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলেও আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সর্বোচ্চ আদালত সহ দেশের সব আদালত শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হয়ে গিয়েছিল। যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক সাজানো হয়েছিল। ফরমায়েশি রায় লেখা হতো আগেই। ট্রাইব্যুনালের সাক্ষ্যে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ এই সাক্ষ্য গ্রহণ হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই বিডিআর হত্যাকাণ্ড হয়। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এই পর্যন্ত 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। নাহিদ ইসলাম সহ আর 2-1 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বিগত সময়ে স্কাইপ কেলেঙ্কারির কথা তিনি বলেছেন, যে বিদেশ থেকে ডিকটেট করা হতো, পরামর্শ গ্রহণ করা হতো, কিভাবে এখানে রায় প্রদান করা হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত, সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে চাই আমার সহকর্মী মাইনুল মারুফ সেখানে রয়েছেন। মাইনুল, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কি বললেন সাক্ষ্য গ্রহণে, বিস্তারিত একটু জানাতে চাই দর্শকদের আপনার মাধ্যমে। আজ সকাল থেকেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং মাহমুদুর রহমান কিন্তু আওয়ামী লীগের যে সূচনা লগ্ন অর্থাৎ 2008 সাল, বিশেষ করে সর্বশেষ যখন ক্ষমতা এসেছিলেন সেই সময় থেকে তার দলের বিভিন্ন রকমের ঘটনা তুলে ধরেন। সেখানে তিনি বলেন যে নির্বাচন কারচুপির মাধ্যমে বা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের কথা তিনি উল্লেখ করেছেন। সেই ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। এই ক্ষেত্রে মঈনু আহমেদের সাথে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির কিন্তু একটা চুক্তি হয় বলে এখানে উল্লেখ করা হয় এবং তারই ফলাফল হিসেবে 18 সালে ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতা থেকে কিন্তু ফ্যাসিবাদের উৎপত্তি বা ফ্যাসিবাদের সূচনা হয় বলে তিনি উল্লেখ করেছেন। পরবর্তীতে তিনি বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার সম্পর্কেও বলেছেন, যুদ্ধাপরাধের বিচার কী কী অনিয়ম হয়েছে তিনি তুলে ধরেছেন, স্কাইপি কেলেঙ্কারির কথা তুলে ধরেছেন। পাশাপাশি যেই বিচার হয়েছে তাকে তিনি বলেছেন যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, রায় আগেই লেখা হয়েছিল, এ ধরনের সকল ঘটনা কিন্তু তুলে ধরেছেন এবং এখনও কিন্তু তার বিরতি চলছে। বিরতির পর তার কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ হবে, এরপর জেরা হবে এবং এখন পর্যন্ত আরেকটি মামলা রয়েছে আজকে ট্রাইব্যুনালে, সে ট্রাইব্যুনাল 2-এ সেই মামলাটি ছিল আশুলিয়ায়। সেই আশুলিয়া মামলায় কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ চলছে, অর্থাৎ আজ এখন পর্যন্ত যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সকালে এবং এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে এবং সাক্ষ্যে যে সকল বিষয় উঠে এসেছে হয়তো আরও কিছু ঘটনাও তুলে ধরা যাবে সাক্ষ্য গ্রহণ যখন শেষ হবে। মারুফ, ধন্যবাদ আপনাকে। উৎসবমুখর পরিবেশে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচার। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে বিপি পদে
18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এই পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এদিকে হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 42 প্রার্থী নির্বাচিত হয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। দর্শক, রাকসু নির্বাচনের প্রচারণা খবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, কয়টি হল ও পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন প্রার্থীরা, সেই খবর জানাবেন এবং প্রচারণা কেমন চলছে সেই খবরগুলো জানতে চাই। ইশরাত, এখন পর্যন্ত প্রচারণা কিন্তু চলছে সকাল থেকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট সহ বিভিন্ন জায়গাগুলোতে ঘুরেছি, একাডেমিক ভবনগুলোতে ঘুরেছি। সকল জায়গাগুলোতেই আসলে প্রার্থীদের যে প্রচারণা সেটি তারা করছেন। তবে এখনও অনেকে কিন্তু হ্যান্ডবিল তৈরি করতে পারেননি এবং তারা তবুও প্রার্থীদের কাছে যাচ্ছেন, গিয়ে আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত রাকসুর হল সংসদে মোট 42টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জিতেছে সেই বিষয়টি যদি আমি বলতে চাই যে 6টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে মোট 42 জন এবং বিজয়ীদের 39 জনই 6টি ছাত্রী হলের এবং 3 জন একটি ছাত্র হলের। এছাড়াও 4টি হলের একটি করে পদে কোনো প্রার্থী কিন্তু পাওয়া যায়নি এবং এই বিষয়গুলো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যারা দায়িত্বরত তারা আমাদেরকে নিশ্চিত করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন রোকেয়া হলে সংসদে 9 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, খালেদা জিয়া হলের 10 জন, রহমতুন্নেসা হলের 9 জন, জুলাই 36 হলে 7 জন, মুন্নুজান হলে 1 জন এবং বিজয় 24 হলে 3 জন। এছাড়াও রোকেয়া হল, খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল এবং জুলাই 36 হল ছাত্রী সংসদে একটি করে পদে ফাঁকা কিন্তু রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যারা এখানকার প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যতদূর বলছেন যে এই প্রার্থীগুলো পাওয়া যায়নি তার মূল কারণ হচ্ছে অনেকে ভয় ভীতি নিয়ে কিন্তু যারা মনোনয়ন তুলেছিলেন অনেকে জমা দেননি, অনেকে কিন্তু যে পর্যাপ্ত প্রার্থী তারা পাননি এবং তারা সবথেকে বড় যে বিষয়টি বলছেন যে সাইবার বুলিং রোধে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, তারা তেমন অভিযোগ করেছেন। এখন পর্যন্ত যারা বিশেষ করে নারী প্রার্থী রয়েছেন, নারী প্রার্থীদের সাইবার বুলিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু এখনও করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু তারা নিষ্পত্তি চান এবং বলা যায় যে আজকে প্রচারণা সকাল থেকে কিন্তু জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক। চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে। আজ মনোনয়নপত্র জমাও দিতে পারবেন প্রার্থীরা। সকাল থেকেই চাকসু ভবনের দ্বিতীয় তলা থেকে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র তুলতে পারবেন তারা। গতকাল প্রথম দিনে ফর্ম নিয়েছেন 28 জন, এরই মধ্যে বিপি পদে প্রার্থী 7 জন। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত, আর জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রায় 3 যুগ পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খবর জানবো। চাকসু নির্বাচনের খবরগুলো রাখছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। এই পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবং সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি জানাবেন। ইসরাত, একেবারে উৎসব মুখর পরিবেশে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন প্রার্থীরা তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত চলছে, আর 1 ঘন্টা রয়েছে মনোনয়ন সংগ্রহ করবার। 3:30 আমরা দেখেছি এখন পর্যন্ত ছাত্র অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ এখানটায় গতকাল এবং আজকে মিলিয়ে অন্তত 1/2 শিক্ষার্থীরা ফরম নিয়েছেন এবং হল সংসদে আমরা যদি যতটুকু খবর পেয়েছি সেটি প্রায় 25 জনের মতন। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে। গতকালকের তুলনায় আজকে অনেক বেশি শিক্ষার্থীরা আনাগোনা দেখা যাচ্ছে। তাদের মধ্যে একেবারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রধান নির্বাচন কমিশন জানিয়েছেন যে নির্বাচনকে আসলে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা সবকিছুই গ্রহণ করবেন এবং আপনি জানেন নির্বাচনের ভিতর এবং বাইরের পরিবেশ কেমন সেই কার্যক্রমগুলো দেখানোর জন্য কিন্তু একটি LED স্ক্রিনের মাধ্যমে দেখানো যাবে একেবারে পরিষ্কারভাবে। সেক্ষেত্রে তারা সেই উদ্যোগটি এরই মধ্যে গ্রহণ করছেন এবং আপনি জানেন
যে নির্বাচনগুলো হয়েছে এর মধ্যে জাকসু ইলেকশন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠছে, নানা প্রশ্ন উঠছে। সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু জাকসু প্রধান নির্বাচন কমিশন তিনি সেই বিষয়গুলোকে মাথায় রেখে যাতে কোনো ধরনের অনিয়ম, কোনো প্রশ্ন যাতে না ওঠে সেই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে তারা তদারকি করছেন এবং প্রার্থীরাও বিভিন্নভাবে তারা আসলে শিক্ষার্থীদের কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে শিক্ষার্থীদের প্রধান যে সমস্যাগুলো রয়েছে আবাসন সংকট, শাটল, গবেষণা যে সমস্ত সংকটগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে তারা কাজ করবেন এবং প্রতিশ্রুতি কিন্তু শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি ছাত্র শিবির এবং ছাত্রদল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্যানেল ঘোষণা করা হয়নি, ফলে প্রার্থী বা এই গুঞ্জন শোনা যাচ্ছে তাদের কেউই কিন্তু আসেনি। এবং বলা হচ্ছে আগামীকাল যেহেতু শেষ দিন মনোনয়ন সংগ্রহ করবার, আগামীকাল সেই প্রার্থী অর্থাৎ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ধন্যবাদ আপনাকে। কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনায় দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো। পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই ছিল নেপথ্যের মূল কারিগর। যদিও স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাদের ব্যানারেই হয়েছিল ঈমান আকিদা রক্ষা কমিটির বিক্ষোভ। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের 2 নেতা সহ 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান, ক্যামেরায় ছিলেন মহসিন মুকুল। মোহাম্মদ সাইদুল ইসলাম নুরাল পাগলার ভক্ত। লাশ পোড়ানোর খবর শুনেই ছুটে যান মাজারে। লাশটা নিয়ে পুরালো, এটা তারা ইসলাম ধর্মের ভিতরে এটা তারা কোন ধর্ম করে? তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা একটা মুমিন বান্দা, ও তারা এই কামটা কেমনে করলো? স্থানীয়রাও বলছেন পীরের বিতর্ক থাকতে পারে, তবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা সমর্থনযোগ্য নয়। এই যেগুলো যখন কাজ করছে এই কাজটা করা ঠিক হয়নি, কারণ মুসলমান হিসেবে এই কাজটা করা যায় না। উনি ইমাম মাহদীর দাবি করছিল, ঠিক আছে উনি ভণ্ড মানে নেই, কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে এটা কোনো আইনে নাই। কবর থেকে লাশ তুলে উঠে রাস্তা করে হাঁটা, টানা, ছিঁড়া, পুরাই নেয়, এটা ইসলামের দৃষ্টিতে মানায় না। এই এলাকার করে না, এটা করছিল বাইরের লোক, বাইরের লোক করছে। হামলার পরে ঠিক এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নুরাল পাগলার বাসভবন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন আসবাবপত্র। এর মধ্যেই দেখা যাচ্ছে স্বর্ণালঙ্কারের বাক্স এভাবে ফেলে রেখে গেছে। লাশ পোড়ানোর পাশাপাশি চলে ব্যাপক লুটপাট। স্বর্ণালঙ্কার থেকে শুরু করে চাল, ডাল, এমনকি টেলিভিশন ও এসি পর্যন্ত খুলে নিয়ে যায় হামলাকারীরা। হামলা ঠেকাতে মাঠে নেমেছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা বলছে কোনো সমস্যা হবে না স্যার, এটা তো পজিটিভলি আগাচ্ছে। আমরা শুধু শান্তিপূর্ণভাবে আমাদের সমর্থকদের হচ্ছে যে আমরা বিষয়টা অবগত করব যে কাজটা হচ্ছে এবং এটা সমস্ত দায়িত্ব আমরা নিলাম, এখানে কোনো সমস্যা হবে না। এইভাবে তারা দলগুলো বলে তারা শুক্রবারে হচ্ছে যে সমাবেশটা করলো। ঘটনার শুরু জুম্মার নামাজ শেষে আয়োজিত সমাবেশ থেকে। ঈমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সেই সমাবেশ থেকে উত্তেজিত জনতা সরাসরি কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনার 2 দিন আগের কথা। নুরাল পাগলার আস্তানায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ঈমান আকিদা রক্ষা কমিটি। আহ্বায়ক ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা। এই কমিটির অন্য সদস্যদেরও রাজনৈতিক পরিচয় মিলেছে। সেখানে ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জামাতে ইসলামের জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, খেলাফত মজলিসের জেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ নোমানি ও এনসিপির জেলা সদস্য আবদুল্লাহ আল মামুন। সমাবেশ ডাকল লাশ পোড়ানোর দায় নিতে নারাজ তারা। এমনকি সংবাদ সম্মেলন ডাকা নেতা ইলিয়াস মোল্লা এখন মুখ খুলতে চান না। জামাতের জেলা আমিরও সাড়া দেননি। তবে মোবাইল ফোনে পাওয়া গেল বিএনপির এক নেতাকে।
এনসিপি নেতার দাবি, বিক্ষোভে সমর্থন থাকলেও লাশ পোড়ানোতে তাদের ভূমিকা নেই। গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা নিঃসন্দেহে অনেক গর্হিত, নিন্দনীয়। এই ইস্যুটা এইভাবে হওয়ার ছিল না, এইভাবে হওয়াটা কোনোভাবেই যৌক্তিক হয়নি। যারা সমাবেশটি আহ্বান করেছেন এবং সেই সমাবেশটি যারা কন্ট্রোলে রাখতে পারেননি, তারা এখন বলছেন যে দুষ্কৃতিকারীরা এর মধ্যে এসে ঢুকে গেছে। তো পলিটিক্যাল লিডার হিসেবে আমি মনে করি কোনোভাবেই তারা দায়বদ্ধতার উপরে নেই বা বাইরে যেতে পারবেন না। পুলিশ বলছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মির্ধা এবং উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মিধাও আছেন। ফুটেজ দেখে ধরছেন, ওই কবর থেকে লাশ তুলতেছে বা পোড়াচ্ছে, কোন জায়গায় ওরা দুজন আছে, কোন ফুটেজটাই ইনভেস্টিগেশনের বিভিন্ন পর্যায়ে আছে। ঠিক আছে, মানে কোনো অপরাধ করার পিছনে প্ররোচনামূলক, ঠিক আছে, তদন্তে প্রাপ্ত বিভিন্ন বিষয় আছে। সবটা আপনার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে বলা যাবে না ভাই। রাজবাড়ীর বিভিন্ন মাজার খানকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে সহিংসতা আর না ছড়ায়। হাবিব রহমান, যমুনা নিউজ, রাজবাড়ী। গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যেই ওসির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইউএনও নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক করা হয়েছে। 21শে সেপ্টেম্বর কাজে যোগদান করতে বলা হয়েছে তাকে। ওই দিন যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ করা হবে। এর আগে 12 সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলামকেও বদলি করা হয়। 5 সেপ্টেম্বর জুমার নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলের দরবারে হামলা করা হয়। হামলা ভাঙচুরের এক পর্যায়ে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় আহত হয়ে মারাও যান একজন। পূর্ব বিরোধের জেরে মাদারীপুরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, ধরা পড়েনি কেউ। পুলিশ জানায়, রোববার রাতে শিবচরের পৌর বাজারে 4 থেকে 5 জন রাকিব মাদবরকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান তিনি। পুলিশ জানায়, চর শ্যামাইল গ্রামের কালাম সর্দারের লোকজনের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল রাকিবের। গেল 6 মে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কালাম সর্দারের ছেলে মারা যান। সেই হত্যার মামলায় আসামি ছিলেন রাকিব। কদিন আগে জামিনে বের হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, সেই পূর্ব শত্রুতার জেরেই হতে পারে হত্যাকাণ্ড। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আমার বাইঙ্গারে কোবাইয়া মারছে, শাস্তি দিয়ে মারছে, ঘর বাড়ি বাইঙ্গা ছিল, মাল সামানা সব বন্ধ হয়ে গেছে। আগে শত্রুতা থাকতে পারে, বন্ধু বান্ধব যেতে, ও তো কোনো দুর্ঘটনা ঘটে নাকি? কোনো মামলা হয় নাই, মানে এজাহার পাইনি আমরা, আর কোনো আসামি গ্রেফতার হয় না। এখন যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্তপূর্বক আমরা ব্যবস্থা নিচ্ছি। চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর হয়েছে। গড়ে খরচ বেড়েছে 41%। রোববার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ থেকে কার্যকর হয়েছে। 1986 সালের পর বন্দরের মাশুল বাড়ানো হয়েছে। সমুদ্রপথে আমদানি রপ্তানি কন্টেইনারের 99%ই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। 24 জুলাই বন্দরের প্রস্তাবিত মাশুল অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয়। সে সময়ই মাশুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা, তবে তা আমলে নেওয়া হয়নি। মাশুল বাড়ানোতে ভোক্তার ওপর চাপ বেড়ে যাবে, কমবে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা। বন্দর কর্তৃপক্ষ 20 ফুট লম্বা প্রতিটি কন্টেইনার থেকে গড়ে মাশুল আদায় করে 11,849 টাকা। নতুন মাশুল কার্যকর হওয়ায় এখন কন্টেইনার প্রতি বাড়তি দিতে হবে গড়ে 4,395 টাকা। প্রতি কন্টেইনারে মাশুল বাড়ছে গড়ে 37%। কন্টেইনার পণ্যে প্রতি কেজিতে আগে গড়ে মাশুল দিতে হতো 1 টাকা 28 পয়সা। নতুন মাশুল কার্যকর হওয়ায় এখন প্রতি কেজি কন্টেইনার পণ্যে বাড়তি দিতে হবে 47 পয়সা। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। সকালে এক সেমিনারে এমন তথ্য জানায় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, প্রচলিত ধারার ব্যাংকিংয়ের পাশাপাশি ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও আর্থিক অন্তর্ভুক্তি চলছে। বলেন, এখনও অনেক বেশি নগদ টাকার ব্যবহার হচ্ছে, কিন্তু সমন্বিত লেনদেন প্রক্রিয়া চালু হলে অর্থ অপচয়ের পাশাপাশি ভোগান্তি কমবে। সেমিনারে জানানো হয়, গত দশকে আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্রুত সম্প্রসারণের মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে সেবা দেওয়া হচ্ছে। তবে 47% প্রাপ্তবয়স্ক এখনও আনুষ্ঠানিক আর্থিক পরিষেবার সাথে যুক্ত নয়। এর পাশাপাশি লিঙ্গ বৈষম্য এবং গ্রামীণ শহুরে বৈষম্য রয়েছে। বাংলাদেশে ক্রমান্বয়ে ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব বাড়ছে। সমন্বিত লেনদেন প্রক্রিয়া পুরোপুরি চালু হলে ভোক্তাদের ভোগান্তি কমবে, এমনকি অর্থের অপচয়ও কিছুটা কমবে। কিউআর কোডের গুরুত্ব দিতে হবে। ট্রেড লাইসেন্স পেতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলছে। বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $550 কোটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে সংস্থাটি বাংলাদেশে সহযোগিতা আরও বাড়াতে চায়। ভবিষ্যতে সহযোগিতা নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামীকাল সন্ধ্যায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা IMF এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়েছিলেন। এর উত্তরে IMF এর ব্যবস্থাপনা পরিচালক আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেন। 2023 সালের 30 জানুয়ারি $470 কোটি ঋণ প্রস্তাব অনুমোদন দেয় IMF এর নির্বাহী পর্ষদ। এই ঋণের পুরোটা 6 কিস্তিতে 42 মাসে ছাড় দেওয়ার কথা ছিল। ইতিমধ্যে ঋণের 5ম কিস্তি পর্যন্ত ছাড় করেছে সংস্থাটি। দর্শক, খবরের শুরুতেই জানাচ্ছিলাম ফরিদপুরের সংসদীয় আসনের দাবিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেই খবরগুলো আবারও জানার চেষ্টা করব। আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল সেই খবরগুলো রাখছেন। হিমেল, এখন পরিস্থিতি কেমন? সংবাদের শুরুতেই আপনার সাথে কথা হচ্ছিল, সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছিলেন। এখন আপনি কেমন দেখছেন আবারও জানতে চাই। অবরোধকারী এবং পুলিশের অবস্থান এখন কোথায়? ইরশাদ, এক কথায় বলতে গেলে পুরো উপজেলার অবস্থা এই মুহূর্তে থমথমে। আমি যে স্পটটিতে রয়েছি সেই স্পটটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে 6ষ্ঠ দিনের মতো কিন্তু অবরোধ চলছে। এইটি হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, যেটি সেই সড়কে অবরোধ চলছে। আপনাকে একটু বলি যে ঘটনাটা আজকে কিন্তু 6ষ্ঠ দিনের মতো এই ভাঙাবাসী অর্থাৎ ভাঙা উপজেলা ইউনিয়ন আগি এবং হামিরদি ইউনিয়নবাসীর অবরোধ চলছে। এই অবরোধ আপনার যে 3য় দফা 6ষ্ঠ দিনের 5ম দিনের অবরোধ গতকালকে বিকালে যখন তারা শেষ করে, এর আগে কিন্তু আপনার উপজেলা প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে তাদের এই অবরোধ তুলে না নিলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সেই বিকেলে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের একটি আলোচনা হয়। সেই আলোচনায় কিন্তু তারা 6টায় যে অবরোধটি তুলে নেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা আধ ঘন্টা আগে অবরোধটি তুলে নেয় গতকালকের মতো। আজকে সকালে তাদের আবার ঠিকই একইভাবে অবরোধ করার কথা ছিল, কিন্তু সকালবেলা প্রশাসনের উপস্থিতিতে কিন্তু আমরা দেখেছি যে অবরোধ কার্যক্রমটা অনেকটাই ঢিলেঢালা ছিল। সকাল 6টায় যেটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এবং হচ্ছে যে গ্রামবাসী সব একত্রিত হয়ে যখন রাস্তায় উঠে আসে এবং তারা উপজেলা সদর, যেটি আসলে ভাঙা বাস স্ট্যান্ড, সেই ভাঙা বাস স্ট্যান্ড এলাকার দিকে মিছিল সহকারে যায়, ঠিক তখন কিন্তু আসলে পুলিশের ততটা উপস্থিতি থাকলেও যে জনতা ছিল তাদের বাধা দেওয়ার সেরকম প্রক্রিয়াটি আমরা দেখতে পাইনি। যার ফলে যেটি হয় যে সেই জনতার যে মিছিল স্রোত, সেই মিছিল কিন্তু উপজেলা পরিষদে যায় এবং সেখানে ভাঙচুর করে, থানায় ভাঙচুর এবং নির্বাচন কমিশনের হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এই মুহূর্তে কিন্তু উপজেলার যে ভাঙা বাস স্ট্যান্ড এলাকা এবং হচ্ছে উপজেলা পরিষদ চত্বর পৌর এলাকা, সেই এলাকাটি আসলে থমথমে
থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উপরে আপনার হচ্ছে আন্দোলনকারী যারা তারা লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে সড়ক আটকে অবরোধ চালিয়ে যাচ্ছেন। আসলে তাদের দাবি একটাই যে তাদের এই ইউনিয়ন দুটিকে তারা ফিরিয়ে না দিলে তারা আসলে কোনো কিছুতেই তাদের এই আন্দোলন থেকে সরে যাবেন না। আরেকটি বিষয় বলে রাখি যে এর আগে কিন্তু এই আন্দোলনের প্রধান সমন্বয়ক যে আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক, তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ গতকাল রাতে। কিন্তু হচ্ছে যে এই আন্দোলন যারা চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনকারীদের 87 জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানার যে একজন সাব ইন্সপেক্টর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় কিন্তু অজ্ঞাত আরো 1 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। এটি কিন্তু গতকাল রাতেই মামলাটি হয়েছে, আর আজকে সকালবেলায় কিন্তু এই ঘটনাগুলো ঘটলো। এখনো পর্যন্ত আপনার এই ছিল ভাঙ্গা উপজেলা পরিষদের এবং উপজেলার যে অবরোধের খবরাখবর, শেষ খবর ছিল এটি। পরবর্তী বুলেটিনে হয়তো আপনাকে আরো তথ্য জানাতে পারবো। ইশরাত, হিমেল, ধন্যবাদ আপনাকে। দেশের বাইরের খবর, কাতারে হামলার জেরে ইসরায়েলকে রীতিমতো তুলোধুনো করল আরব নেতারা। দোহায় চলমান সামিটে তেল আবিবের আগ্রাসী আচরণের কঠোর নিন্দা জানান আরব প্রতিনিধিরা। ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে যথাযথভাবে তা মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে কাতার। ইসরায়েলের বিরুদ্ধে দোহা একা নয়, পাশে আছে ইসলামী বিশ্ব বলে স্পষ্ট বার্তা দিয়েছে আরব লীগ। কাতারে ইসরায়েলের হামলার জেরে রোববার দোহায় জরুরি সম্মেলন করেন আরব নেতারা। দুদিনব্যাপী এই সামিটে অংশ নিচ্ছেন ওআইসি এবং আরব লীগের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। ইসরায়েলকে চাপে ফেলতে জরুরিভাবে সম্মেলনটি ডাক দেয় দোহা। সভায় ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন কাতারের প্রধানমন্ত্রী। জানান যে কোনো মূল্যে তেল আবিবের আগ্রাসন মোকাবিলা করবে দোহা। কাতার তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন বা জাতীয় নিরাপত্তার হুমকি সহ্য করবে না। আমাদের সার্বভৌমত্ব এমন একটি বিষয় যা উপেক্ষা করা বা লঙ্ঘন করা যাবে না। আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত সকল উপায়ে আমরা আমাদের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব। ইসরায়েলের কঠোর সমালোচনা করে গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নীরবতাকে দায়ী করেন আরব লীগ প্রধান। দোহার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এই সম্মেলনের স্পষ্ট বার্তা সবার কাছে পৌঁছাতে হবে। কাতার একা নয়, আরব ও ইসলামী বিশ্ব দোহার পাশে রয়েছে। দখলদার ইসরায়েলের আগ্রাসন কাপুরুষতা, বিশ্বাসঘাতকতা এবং বোকামি ছাড়া আর কিছু না। এদিকে ইসরায়েল যত বড় হামলাই করুক না কেন গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় পিছপা হবে না কাতার বলে জানিয়েছে দেশটি। অনিক রহমান, যমুনা নিউজ। রুশ আগ্রাসন ঠেকাতে এবার ন্যাটো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট এই সংক্রান্ত আদেশ জারি করেন। বিবৃতিতে বলা হয়, পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ এবং চলমান মহড়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটির সীমান্ত এলাকায় বিমান টহল জোরদার করেছে ফ্রান্স। রাশিয়ার মহড়ার পোল্যান্ড সীমান্তে ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি বাল্টিক অঞ্চলে। নিজের নিরাপত্তায় বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে ওয়ার্সো, এমনটাই মনে করা হচ্ছিল। তারই অংশ হিসেবে পোল্যান্ডে ন্যাটো সেনা মোতায়েনের ঘোষণা এলো দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে। রোববার এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নাওরকি। বিবৃতিতে বলা হয়, গেল শুক্রবার থেকে চলছে ন্যাটোর অভিযান অপারেশন ইস্টার্ন সেন্ট্রি। তারই অংশ হিসেবে পোল্যান্ডে ন্যাটো সেনা মোতায়েন করা হবে। এদিকে যে কোনো হামলা ঠেকাতে এবং পাল্টা অভিযান চালাতে পোল্যান্ড সীমান্ত এলাকায় টহল শুরু করেছে ফরাসি বিমান বাহিনী। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সজ্জিত হয়ে রাফাল ফাইটার জেটের টহল চলছে। রুশ আগ্রাসন ঠেকাতে যে কোনো পদক্ষেপের ঘোষণা ন্যাটো জোটের। উদ্দেশ্য প্রণোদিতভাবে ড্রোন মোতায়েন করেছিল রাশিয়া। পোল্যান্ডে নির্দিষ্ট কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার পরিকল্পনা করতে পারে মস্কো। এমনটি হলে কঠোর জবাব দেওয়া হবে। গেল সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশের পর থেকেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করে ন্যাটো। অপারেশন ইস্টার্ন সেন্ট্রিতে অংশ নিয়েছে সেনাসহ ডাচ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি হেলিকপ্টারের বহর রয়েছে চেক প্রজাতন্ত্রের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া ইস্যুতে এবার ন্যাটো
এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, মস্কোর ওপর কঠোর হওয়া উচিত ন্যাটো এবং এর সদস্য দেশগুলোর, অথচ এসব দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না। তাদের আরোপকৃত নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তেল কেনারও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে মধ্যস্থতার জন্য শীঘ্রই বৈঠকের আয়োজন করা, যদিও এই পদক্ষেপ বাস্তবায়নে রাজি নয় মস্কো এবং কিয়েভ, তাই এটি অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। ইউরোপ রাশিয়া থেকে তেল কিনছে, আমি চাই না তারা তেল কিনুক, এবং তারা যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করছে তা যথেষ্ট কঠোর নয়। আমি নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে চাই, তবে আমি যা করছি তার সাথে সামঞ্জস্য রেখে তাদের নিষেধাজ্ঞাগুলো আরো কঠোর করতে হবে। স্পেনের সেন্ট্রাল মাদ্রিদে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে। রোববার সাইকেল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতিযোগিতায় একটি ইসরায়েলি দলের অংশ নেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনপন্থীরা। রেসট্র্যাক দখল করে শুরু করে বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টায় এগিয়ে আসে পুলিশ, যার জেরে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দুপক্ষের মাঝে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি, ফলে নির্ধারিত সময়ের আগেই মুলতবি ঘোষণা করা হয় ফাইনাল। সমাপনী আসর উপলক্ষে এলাকাটিতে মোতায়েন করা হয় 1000-এরও বেশি পুলিশ সদস্য। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে আমার হাতে থাকা আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।